প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরেই শৃঙ্খলা ও আস্থার সংকট নিয়ে কথা হচ্ছে। এই বাস্তবতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিদ্যমান বীমা আইন 2010 সংশোধনের উদ্যোগ নিয়েছে। লক্ষ্য বীমা খাতে দুর্বলতা দূর করা, গ্রাহকের স্বার্থ রক্ষা এবং আইনকে যুগোপযোগী করা। নতুন আইনে প্রস্তাব করা হয়েছে, একই পরিবার বা গোষ্ঠীর হাতে 10% বেশি শেয়ার থাকতে পারবে না। গ্রাহকের স্বার্থহানি হলে আইডিআরএ কোম্পানি পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারবে। এমনকি বেআইনি ব্যবসা করলে তা পত্রিকায় প্রকাশ করার ক্ষমতা পাবে সংস্থাটি। একই সঙ্গে মূলধন ঘাটতি হলে কঠোর জরিমানা ও শাস্তি, পরিচালকের যোগ্যতা নির্ধারণ এবং এজেন্ট কমিশন পুনর্গঠনের প্রস্তাব এসেছে খসড়ায়। তবে প্রশ্ন রয়ে গেছে, আইন বদলালেই কি আস্থা ফিরবে, নাকি প্রয়োজন আরো গভীর কাঠামোগত পরিবর্তনের? এসব প্রশ্ন সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয় বীমা আইনে সংস্কার, আস্থা ফেরাতে কি চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক এস.এম. ইব্রাহিম হোসেন, এসিআইআই, আইডিআর এর সাবেক সদস্য সুলতানুল আবেদিন মোল্লা এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.এম. নুরুজ্জামান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইব্রাহিম হোসেন, শুরুতেই আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। বীমা খাতে আস্থার সংকটের মূল কারণ কি? মানব সম্পদের ঘাটতি, নীতির দুর্বলতা, নাকি আইন প্রয়োগে ব্যর্থতা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি বিষয়টিকে এইভাবে দেখতে চাই যে আমাদের আইনগত কিছু সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং দক্ষ মানব সম্পদেরও সমস্যা রয়েছে। এই জায়গাগুলোকে অ্যাড্রেস আসলে করা দরকার ছিল আরও আগেই। আমরা কিছুটা পিছিয়ে আছি, যেমন বীমা ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ নেই, সেটা মাঠ পর্যায় থেকে শুরু করে আমি একেবারে ডেস্কের হেড অফিসে যারা আছেন তাদের কথাও বলবো যে দক্ষ মানব সম্পদের এখানে ঘাটতি রয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। আমাদের দেশে এজেন্ট আছে অনেক, কিন্তু আমি বলবো যে তারা প্রফেশনাল এজেন্ট না। তারা 3 বছর থাকে, 5 বছর থাকে, তারপরে তারা এই এজেন্ট হিসেবে আর কাজ করে না। তো একজন প্রফেশনাল এজেন্ট কিন্তু তিনি 20 বছর, 30 বছর, 50 বছর চাকরি করবেন, এবং তার এই পিরিয়ডটা যত বেশি হবে তত বীমা শিল্প তার কাছ থেকে লাভবান হবে, সে নিজেও লাভবান হবে। তো আমাদের দেশে যে এজেন্ট যারা আছে, আমি বলবো যে তারা প্রফেশনাল এজেন্ট নয় বেশিরভাগই। এই জায়গায় আমাদের দক্ষ মানব সম্পদ, দক্ষ এজেন্ট দরকার। আর যদি ক্রমান্বয়ে উপরের দিকে যাই, অফিসেও যদি দেখি, সেখানেও আমাদের দক্ষতার ঘাটতি রয়েছে। আমরা আমাদের দেশের যদি স্ট্যাটিস্টিক্স নেই তাহলে বুঝবো যে এখানে যেরকম ধরেন আমরা এই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলি অ্যাকচুয়াল সায়েন্সের লোকজনের খুবই ঘাটতি রয়েছে, এবং এসিআই ডিগ্রির মতো একটা ডিগ্রির ঘাটতি রয়েছে, খুবই সংখ্যায় কম। গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র 17 জন এসিআই ডিগ্রি দাঁড়িয়ে আছেন। আমাদের অ্যাকচুয়ারি সংখ্যা বাংলাদেশ এখন কাজ করছে এই মুহূর্তে আসলে 2 জন অ্যাকচুয়ারি, আরও 2-1 জন আমাদের আছেন, তারা দেশের বাইরে আছেন। তো সুতরাং এই দক্ষ মানব সম্পদের যেরকম ঘাটতি রয়েছে, আইনগত কিছু সমস্যা রয়েছে। আইনগুলোর যা আছে সেগুলোর যথাযথ প্রয়োগ যেরকম নেই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে ব্যবস্থাপনা ব্যয়ের একটা সীমার কথা বলা আছে, কিন্তু আমরা বাস্তবে দেখি যখন ইডার অ্যানুয়াল রিপোর্ট প্রকাশিত হয়, তখন আমরা কয়েক বছর আগেও দেখেছি যে একটা বড় রকমের ব্যবস্থাপনা ব্যয় সীমার বাইরে করা হতো। আমাদের যে কিছু কিছু আইনের সংস্কারের প্রয়োজন রয়েছে। আমি একটা উদাহরণ দিতে পারি, যেরকম আমি যদি বিনিয়োগ আইনের কথা বলি, যে যেমন আমাদের বলা আছে 30% সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করবে বিমা কোম্পানিগুলো, কিন্তু এইটা দেখেন আমাদের প্রতিবেশী দেশে আছে 70%, আমরা অনায়াসে এটাকে 50% করতে পারি। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। নীতি আইন প্রয়োগের যেরকম সমস্যা রয়েছে, নতুন আইন তৈরির সেরকম দরকার রয়েছে। যেমন একটি উদাহরণ আমি দিয়েছি, আমার মনে হয় যে আলোচনা আবার যখন আসবে সেই জায়গাগুলো বলবো। আমাদের এজেন্টদের ক্ষেত্রেও কিছু আমাদের আইনগত পরিবর্তনের দরকার রয়েছে। তাদের যে কমিশনের শিডিউল আছে সেগুলোকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। তো আমি মনে করি যে এই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, যে আমাদের দক্ষ মানব সম্পদ থেকে শুরু করে আইন, তার প্রয়োগ এবং নতুন আইনের প্রয়োগ রয়েছে। যেমন ধরেন ক্ষুদ্র বীমা আমাদের আইনে বলা হয়েছে, কিন্তু ক্ষুদ্র বীমার একটা রেগুলেশন এখনও পূর্ণাঙ্গ হয়নি, কাজ করেছে ইডরা। তারপরে আমাদের দেশে পুনর্বীমা সাধারণ বীমা কর্পোরেশন পুনর্বীমা করে ঠিকই, কিন্তু পুনর্বীমার আসলে বীমা আইনে বলা হয়েছে, কিন্তু তার আলাদা একটা প্রবিধান নেই। সেটি একটি ড্রাফট করা হয়েছে, আমরা যতক্ষণ না পাই ততক্ষণ বলবো যে আমাদের নেই। সুতরাং নতুন আইনের যেরকম আমাদের প্রয়োজন রয়েছে, যে আইনগুলো আছে সেগুলো যথাযথ প্রয়োগের একটি ব্যাপার রয়েছে, এবং দক্ষ মানব সম্পদেরও একটি আমাদের সংকট রয়েছে। এগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা, আপনি যেটাতে প্রশ্ন করেছিলেন আস্থার সংকট দূর হবে। আস্থার সংকট শুধু আইন করলে যেরকম হবে না,
দক্ষ মানব সম্পদ হইলে হবে না, এখানে পাশাপাশি যেমন ধরেন আমাদের ক্লেম, গ্রাহকদের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিমা সেক্টরের একজন। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব সুলতানুল আবিদিন, বিদ্যমান বিমা আইন 2010-এর সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল, যা সংস্কার ছাড়া সমাধান সম্ভব নয়? ধন্যবাদ আপনাকে। বিমা আইন প্রণয়ন হয়েছে 2010 সনে। এর আগে বিমা আইন ছিল 1938 সনের বিমা আইন, এবং বিধি প্রবিধান ছিল 1958 সনের, 1958। তো সেখানে বিমা আইন পরিবর্তন হয়েছে 2010-এ। সেখানে আইনে বলা হয়েছে যে বিধি প্রবিধানগুলিকেও একই রকমভাবে চেঞ্জ করে নিতে হবে। যত এই আইনের আওতায় যে আইনগুলি আছে, প্রতিটি আইনেই রেফারেন্স আকারে বলা আছে যে এই আইনের সহায়তায় বিধি প্রবিধান তৈরি করতে হবে। তো 1958 এবং যে বিধি প্রবিধানটা তৈরি হবে না সেটা 1958 সনের বিধি প্রবিধান যেটা পূর্বের ছিল সেইটা অনুযায়ী চলবে। তো বিমা আইন পরিবর্তন হয়েছে 2010 সনে, কিন্তু তার এখন পর্যন্ত এই 15 সাল পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বিধি প্রবিধান তৈরি হয় নাই। আপনারা জানেন আইন তৈরি হয় সংসদে, এবং 2010 সনের যে আইন তৈরি হয়েছিল এটা তখনকার সংসদে এটা পাস হয়েছে। বিধি প্রবিধান এটার জন্য সংসদে যেতে হয় না, এটা মন্ত্রণালয়, এটা আইডিআর থেকে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যায়, এবং সেখান থেকে যায় আইন বিভাগে। সেখান থেকে ফাইনাল হয়ে আইন বিভাগ থেকে এসে তারপরে এটাকে আপনার সার্কুলার করা হয়। তো সুতরাং বিধি প্রবিধান সবচেয়ে প্রয়োজন ছিল বিধি প্রবিধান গুলিকে আপ টু ডেট করা, সেটা এখনও হয় নাই। আর বিমা আইনের যেটা 2010 সনে হয়েছে, সেটা যদি বলা হয় সেটা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি দিন হয় নাই। দেখেন 38 সন থেকে এসে 2010-এ হয়েছে। এখন 2010-এর আইনটা যদি আপনি এখন পুরোপুরি পরিবর্তনে নিয়ে আসেন তাহলে তো কাজ হবে না, কাজ না হয়ে আইনে। এখন এখানে দুই একটা যে নাই তা না, যেমন আমার পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে অলরেডি ক্লেম নিয়ে কথা বলছিল। এই আইনে ক্লেম সম্পর্কে বলা হয়েছে 90 দিনের মধ্যে ক্লেম সেটেল করতে হবে। এখন আমি আসি, বিমার আসলে কিন্তু দুইটা শ্রেণী বিভাগ আছে, একটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর একটা হলো নন লাইফ ইন্স্যুরেন্স, যেটাকে সাধারণ বিমা বলা হয়। এই দুইটার ব্যবসায়িক কারণে দুইটার নেচার ডিফারেন্ট, দুই রকমের। হ্যাঁ, এবং এখানে আপনার ক্ষুদ্র বিমাও আছে। সেখানে যদি আসি, তো আপনার সাধারণ বিমার একটা ক্লেম সেটেল করতে কিছুটা দীর্ঘ সময় লাগতে পারে, কারণ ওখানে আপনার সার্ভেয়ারদের এটাকে সার্ভে করতে হয়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এত দীর্ঘসূত্রিতা লাগে না, 90 দিন লাগে না। সুতরাং এইটা ইন্টারন্যাশনালি এখন আর এতদিন নাই। আর যেখানে ক্ষুদ্র বিমার প্রশ্ন আসছে, মাইক্রো ইন্স্যুরেন্স, ইনক্লুসিভ ইন্স্যুরেন্স, এখানে ইন্টারন্যাশনালি আমি জানি আপনার আফ্রিকাতে 6 ঘন্টার মধ্যে ক্লেম সেটেল করে। হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি দিনের দিন সেটেল না করেন, ওই রুগীকে তো হাসপাতাল থেকে ছাড়বে না। এবং এই জন্য মেকানিজম তৈরি করে নিতে হবে যে যত তাড়াতাড়ি এই হেলথ ইন্স্যুরেন্সটাকে সেটেল করা যায়। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এই 90 দিনের সুবাদে তারা দীর্ঘসূত্রিতা করে, কারণ তার আইনের সুযোগ আছে। সুতরাং এই ক্ষেত্রে এই আইনটা ইমিডিয়েট পরিবর্তন আসা দরকার। আর একটা পরিবর্তন যদি আমি বলি, সেটা হলো অ্যাকাউন্টসের ক্ষেত্রে। সেটাকে কনফ্লিক্ট করতেছে বিমা আইনের সাথে। আপনি জানেন যে এই কোম্পানিগুলি লিস্টেড, একে আইনগতভাবেই স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে হয়, এবং এদের নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ। তো সেখানে বলা হয়েছে যে অ্যাকাউন্টস কমপ্লিট করতে হবে 120 দিনের মধ্যে, তার মানে 4 মাসের মধ্যে। কিন্তু বিমা আইনে বলা হয়েছে বিমা কোম্পানির অ্যাকাউন্টস কমপ্লিট করতে হবে 180 দিনের মধ্যে, মানে 6 মাসের মধ্যে। সুতরাং এখানে একটা কনফ্লিক্ট থেকে যায়। সুতরাং এটা যদি দুই রেগুলেটরের মধ্যে যদি সমন্বয় হয়ে একই রকম হয় তাহলে এটা বেটার হয়। আর বিধি প্রবিধান, অনেক বিধি প্রবিধান হওয়া প্রয়োজন, হ্যাঁ, এবং সেগুলি এখনও হয় নাই। এখানে আর একটা অসঙ্গতি আছে বিমা আইনে, সেটা আমি শুধু আইন নিয়ে কথা বলছি। এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আইন এবং বিধি প্রবিধান নিয়ে। জনাব এস.এম. নুরুজ্জামান, দীর্ঘদিন ধরে আস্থা সংকটে ভুগছে দেশের বিমা খাত। এই পরিস্থিতিতে আইন সংশোধন কতটা সময়োপযোগী পদক্ষেপ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আরটিভি দর্শকদেরকে ধন্যবাদ।
আসলে আপনার সুন্দর প্রশ্ন যে আসলে বিমা খাতের যে আস্থার সংকট, আসলে আস্থার সংকটে এক নম্বরে কিন্তু বিমা দাবি। এখানে বিমা দাবিও যদি আমরা বলি, সেটা হচ্ছে আপনি দেখবেন যে যদি লাইফ ইন্স্যুরেন্সের দিকে আপনি তাকান তাহলে 36টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে 5-6টা কোম্পানি খুব আপনার এই দাবি পরিশোধ করছে না। 30টা কোম্পানি কিন্তু আবার এক্সিলেন্ট দিচ্ছে। কিন্তু এই 5-6টা কোম্পানির কারণেই আপনি 30টা কোম্পানির বদনাম হচ্ছে। এটা হচ্ছে বিমা দাবির প্রবলেম। আমি নতুন যে বিমা আইনটা হয়েছে ড্রাফট আমরা দেখেছি, ড্রাফটটা অবশ্যই অনেক সুন্দর কিছু আসছে, কিন্তু আপনি দেখেন যে বিমা আইন 2010 হলো, এখনও যে বাংলাদেশে ইসলামী বিমার যে এখনও প্রবিধানটি হয় নাই, এখনও 100% বিমার 10-এর যেটা পূর্ববর্তী বক্তব্য একজন বলেছেন, প্রবিধানগুলো কমপ্লিট আমরা করতে পারি নাই। শুধু আইন হইলে তো হবে না, আইনের বাস্তবায়নও আমাদের আসলে করা দরকার। তো আমরা আসলে বাস্তবায়ন কতটুকু করতে পেরেছি, আসলে বাস্তবায়নটা আমাদের খুবই জরুরি। এবং বাংলাদেশে লাইফ এবং নন লাইফে ইসলামী বিমাগুলো কাজ করছে, তাদের কোনো মানে আইনগত ভিত্তি নাই, শুধু একটা 2010-এ একটা লাইন শুধু বলা আছে, সেটাও একটা খুব জরুরি, মানে এটা আসা দরকার ছিল। তারপরে আপনি দেখেন যে আজকে মানে আমরা তো পানিশমেন্টও দিচ্ছি না, যারা এই যে আস্থার যে সংকট, এখন পানিশমেন্ট যদি আপনি দেখেন যারা ক্লেম দিচ্ছে না তাদেরকে কিন্তু আমরা ফার্স্ট ইয়ার বন্ধ করতে পারি। আমি কিন্তু ফার্স্ট ইয়ার বন্ধ করছি না, তো তারা কিন্তু আবার ফার্স্ট ইয়ার আবার করছে। আবার আরেকটা জিনিস আরও ইন্টারেস্টিং, কিছু কিছু কোম্পানি ক্লেম দিতে দেরি করছে, ক্লেম মানুষ পাচ্ছে না, আবার দেখা যায় তারা কিন্তু আবার শেয়ার মার্কেট ডিভিডেন্ড দিচ্ছে। তো তারা আবার ডিভিডেন্ড দেয় কীভাবে? তো দুইটা রেগুলেটরি কিন্তু সমন্বয়হীনতা আছে। তো আমরা মনে করি এখানে এই যে ডিভিডেন্ড যদি দিতে হয়, ক্যাশ ডিভিডেন্ড অথবা স্টক, এই দুইটার মানে রেগুলেটরি মানে এখানে সমন্বয় করতে হবে। আসলে প্রথম তো প্রাপ্য দরকার ছিল গ্রাহকদের, এবং আপনি দেখবেন যে মানে যারা অ্যাকচুয়ারি বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সে 90% কিন্তু ডিভিডেন্ড আপনার যেটা বোনাসটা গ্রাহকদেরকে দেওয়া হয়, 10% দেয় আমরা দেখি শেয়ার হোল্ডারদের, কিন্তু 90%-এর এখানে শুভঙ্করের ফাঁকি যে আমরা আসলে এটা না দিয়ে আমরা শেয়ার হোল্ডারদেরকে স্বার্থটাই আসলে বেশি দেখছি। তো এটা আসলে খুবই দুঃখজনক। আমরা মনে করি যে যোগ্য উপযোগী আইনও দরকার, আবার এখনকার যে বর্তমান আইন সেটাও বাস্তবায়ন হওয়া দরকার। এবং আমাদের যদি প্রবিধানগুলো আমরা শেষ করতে পারি, আসলে ইদ্রা লোকবলও অভাব, আসলে আইন করলেই কি হবে, লোকবল যদি না থাকে তাহলে তো বাস্তবায়ন হবে না। আমরা দেখি এখনও যারা সেই ইদ্রা শুরুতে যে এমপ্লয়িদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে মানে রেগুলারাইজ করা যায়নি। তো এই জন্য তো রেগুলারাইজ যদি এমপ্লয়ি না হয়, যারা আসলে মানে আমরা দেখি মানে সচিবালয় যাদের মানে ঠিকই পোস্টিং না হয় তারা ইদ্রাতে আসে, আবার ইদ্রাতে এসে তারা আবার খুব প্রমোশন অথবা ট্রান্সফার নিয়ে আবার চলে যায়। এই যে সাময়িক লোকজনের আমরা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তাদেরকে দিয়ে আসলে খুব বেশি আইডিয়ার ডেভেলপ হবে এটা আশা করা যায় না। জনাব ইব্রাহিম হোসেন, পরিচালকের যোগ্যতা, মেয়াদ সীমা ও এজেন্ট কমিশন কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি বরং এজেন্ট কমিশন দিয়ে শুরু করি। বিষয়টা এরকম যে আমাদের এজেন্ট কমিশনের যে শিডিউল করা আছে আইনে, এই জায়গাটা পরিবর্তন না করলে, যেমন আমরা যদি এরকম বলি যে ফার্স্ট ইয়ারে একজন এজেন্ট 90% কমিশন পায়, এবং এর ফলে যেটি ঘটছে যে এই 90% কমিশনের আশায় এই পরের বছর যে প্রিমিয়াম জমা দেয় গ্রাহক, এই এজেন্ট এইটাকে আবার নতুন একটা পলিসি দেখাচ্ছে, কারণ তার একটা ইভিল ইন্টেনশন কাজ করছে যে টু মেক প্রফিট আউট অফ ইন্স্যুরেন্স। এই 90% কমিশন পাওয়ার আশায় এই প্রতিবারের যে প্রিমিয়াম এটাকে নতুন পলিসি আকারে দেখাচ্ছে। এটি যা বিমা শিল্পের জন্য খুবই একটা আত্মঘাতী একটা কাজ হচ্ছে। তো এইটাকে বন্ধ করার জন্য আমাদের এই কমিশনের যে শিডিউল আছে এটি পরিবর্তন করা দরকার। বরং অন্য বছরে এই কমিশনটাকে আমরা স্প্লিট করে দিতে পারি। ফার্স্ট ইয়ার কমিশনটাকে একটু কমিয়ে এই অন্য বছরে যদি একটা পলিসি চলবে 10 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত চলতে পারে, এগুলোকে যদি আমরা রিশিডিউল করি তাহলে গ্রাহকও লাভবান হবে, এজেন্টও লাভবান হবে, বিমা কোম্পানিও লাভবান হবে। এবং সেই কারণে আমরা এখানে স্ল্যাব পর্যন্ত করে নিতে পারি যে একটা পলিসি যদি 10 বছর চলে তার কমিশন কেমন হবে, একটা পলিসি যদি 20 বছর চলে তার স্ল্যাব কেমন হবে, একটা পলিসি যদি 30 বছর চলে তাহলে তার কমিশনের স্ল্যাব কী হবে। তো আমরা যদি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারি
তাহলে আমি মনে করি যে বিমা শিল্পের এখন যে বড় রকম একটা সমস্যা কমিশন কেন্দ্রিক, এই কমিশনটাকে রিশিডিউল করলে সে সমস্যাটি থাকবে না বলে আমি মনে করি। একটা গ্রাহকের পলিসি যে পরিবর্তন হচ্ছে পরের বছর, ওই গ্রাহক জানতে পারে না, তাকে এজেন্ট চলে যাচ্ছে আরও কোম্পানিতে, সেই কোম্পানিতে নিয়ে তাকে আবার পলিসি করাচ্ছে, ওই যে একই জিনিস 90% সে পাবে। এবং এক্ষেত্রে আরেকটা আমি আরেকটু যোগ করতে চাচ্ছি যে আমাদের দেখতে হবে এজেন্টদের পলিসি তাদের যদি সাস্টেন করে, পারসিস্টেন্সি যদি বাড়ে, এই বাড়ার উপরে নির্ভর করে তাকে আলাদা প্রয়োজনে বোনাস দেওয়া যেতে পারে। কিন্তু তার পলিসি যদি সাস্টেন না করে তাহলে জীবন বীমা শিল্প ক্রমাগত ধ্বংসের দিকে যাবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে জনাব সুলতানুল আবেদিন। একই পরিবার বা গোষ্ঠীর হাতে 10% বেশি শেয়ার না রাখার বিধান কতখানি বাস্তবায়নযোগ্য এবং এর কি ধরনের প্রভাব পড়তে পারে পুরো বিমা খাতে? বিমা কোম্পানি প্রবিধানমালা, বিমা কোম্পানি নিবন্ধন প্রবিধানমালা 2013 যেটা হয়েছিল, যে সেখানে কিন্তু অলরেডি আছে যে এক পরিবার থেকে 10%-এর বেশি শেয়ার হোল্ডিং করতে পারবে না, এবং এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবে না। মিনিমাম ডাইরেক্টর হতে হলে তাকে টোটাল পেইড আপ ক্যাপিটালের 2% শেয়ার থাকতে হবে, 2%। এগুলি কিন্তু অলরেডি ওই প্রবিধানে আছে। এখন এটা আইনে কিভাবে নিয়ে আসবে, কারণ এগুলো প্রবিধানের বিষয়, এগুলো আইনের বিষয় না। কারণ আইন কিন্তু প্রতিদিন চেঞ্জ করা যায় না, প্রবিধান কিন্তু টাইম টু টাইম চেঞ্জ করে সময় উপযোগী করা যায়। এবং এখন আপনি যে প্রশ্নে আসছেন যে একই পরিবারের 10%-এর বেশি, এটা আপনি এখন দেখেন বাংলাদেশে এক সময় এই প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করার লোকই ছিল না। যখন 86 সনে প্রথম ব্যাংক বা ইন্স্যুরেন্স আসে, তখন এই চাঁদা তোলা, মানে এই লোকগুলি, তখন ব্যবসায়ীরা এইসব জায়গায় ইনভেস্ট করতে চায় নাই, তারা এর ফিউচার বুঝতে চায় নাই। অনেকেই জোর করে নিয়ে আসছে যে ভাই তুমি আমাকে দেখে এই চাঁদাটা দাও, এবং তারা লাভবান হয়েছে ঠিক। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে ইনভেস্টার্স আছে প্রচুর, তো যে কারণে একই একটা কোম্পানি যাতে একই ফ্যামিলিতে না চলে যায়, সেই কারণেই এইটার ফিলোসফিক্যালি যে 10%-এর বেশি গেলে একই পরিবারের ভিতর চলে যাবে, যাতে একই পরিবারের ভিতর ব্যবসাটা না চলে যায়। বা ইনস্টিটিউট, এটা তো লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি, এটা কিন্তু প্রাইভেট কোম্পানি না যে সে তার প্রাইভেট কোম্পানি সে একই পরিবারে 100% শেয়ার রাখুক, কোনো সমস্যা নাই। কিন্তু 10% এটা ইন্টারন্যাশনালি আপনার রিকগনাইজড একই পরিবারের, এবং পরিবারের ব্যাখ্যাও কিন্তু বিমা আইনে বলা আছে, যে প্রবিধানটা অলরেডি আছে, আইনটা আছে। সুতরাং রেগুলেটরি অথরিটি এটা নিয়ে কাজ করলে কিন্তু তার অলরেডি আইনটা আছে, হ্যাঁ, প্রবিধানে আছে, সুতরাং সেটা নিয়ে কাজ করতে পারে। 10%-এর ব্যাপার এখানে অলরেডি বলা আছে। একজন ব্যক্তি 5%-এর উপরে হবেন না, এখানে এসএসসির কতগুলো রুলস আছে। একজন ব্যক্তি যদি 5% শেয়ার হয় সে অটোমেটিক্যালি ডাইরেক্টর হবে। তবে এসএসসির যে 2CC রুলসের আন্ডারে যেটা আসছিল যে 2%-এর বেশি, 2%-এর কম হলে সে ডাইরেক্টর হতে পারবেন না, এটা কিন্তু ইদরা তার প্রবিধানে অলরেডি সংযোজন করে নিছে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইসলাম নুরুজ্জামান। বর্তমানে দাবি নিষ্পত্তির হার মাত্র 57%। আইন সংশোধনের মাধ্যমে এই হার বাড়ানো কতটা সম্ভব? এটা খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমরা যেটা 90 দিন দিয়ে রেখেছি, এটা আমরা মনে করি এটা আসলে বিশেষ করে আপনার ক্লেমস বলতে মৃত্যু দাবি কোথাও 90 দিন লাগতে পারে, বড় বড় কেস। তবে সেখানে ক্লেমস বলতে কিন্তু আপনার স্বাস্থ্য বিমা বোঝাচ্ছে, ক্লেম বলতে সার্ভাইভাল বেনিফিট বোঝাচ্ছে, ক্লেম বলতে ম্যাচুরিটি বোঝাচ্ছে। তো এই সমস্তগুলোকে 30 দিনের বেশি লাগার কথা না, সর্বোচ্চ 30। যদি ফান্ড না থাকে 90 দিনে তো আমি দিতে পারি না। কোনো কোম্পানি 3 বছরও টাকা দিতে পারছে না। তো এটার তো আসলে 90 দিন দিয়ে লাভ কি? তো এটাকে সময়টা কমিয়ে আনা দরকার, এটা একটা মানে অবশ্যই বাস্তবভিত্তিক। আরেকটা হচ্ছে যদি আমরা ক্লেমসের কে আসলে এখন যদি ব্যাংকে আমরা শুধু সরাসরি গ্রাহকদেরকে ট্রান্সফার করে দিতে পারি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে দিতে পারি, এই চেক দিব, চেক ডিজনার হবে, ওই ইয়াটা নাই। আর আমার কিন্তু আমার যে কোনো প্রতিষ্ঠানে এখন কিন্তু সফটওয়্যার ভিত্তিক। আপনি ERP-তে আপনি দেখবেন যে একটা মানে গ্রাহকের কত সালে এই ক্লেমসটা ম্যাচুরিটি হবে, তখন কিন্তু তার কিন্তু ওই মানে শুধু সালটা না, সাল চলে আসবে, মাস চলে আসবে, দিন চলে আসবে। তো দিন যদি চলে আসে আমি কিন্তু ওই ডেটে কিন্তু আমি তার অ্যাকাউন্টে, তার নিজস্ব অ্যাকাউন্টে BF10 করে দিতে পারি। তার অ্যাকাউন্ট যদি না থাকে তার মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ, রকেট, নগদে আমি দিয়ে দিতে পারি। তাহলে এখানে কিন্তু কাগজপত্র লাগতেছে না। তো এই জন্য আমরা যদি এই বিষয়গুলো গুরুত্ব দিই তাহলে কিন্তু
আমাদের এই যে হার, বিমা দাবির যে হার, এটা পরিবর্তন হবে। এখন আমরা আসলে আইন করলাম, আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে তো এটা মানে হবে না। আইনের সাথে সাথে আমাদের রেগুলেটরের ক্ষমতাও বাড়াইতে হবে। যদি রেগুলেটরের ক্ষমতাগুলো আমরা আরও বাড়াই দিতে পারি তাহলে আইনটাকে বাস্তবায়ন করা যেতে পারে। আপনি দেখেন আজকে ব্যাংকগুলো যেভাবে, আমি যদি একটু অ্যাড করি, ব্যাংকের দায়িত্ব কিন্তু সরকার নিয়েছে, কোনো বিমা কোম্পানির দায়িত্ব কিন্তু সরকার নেয় নাই। আপনি দেখেন 5 তারিখের পরেও ব্যাংকগুলোকে টাকা দিয়েছে, কারণ তারা লুটপাট করছে। আপনি দেখেন আইনে কিন্তু সেটাও বলা ছিল, ব্যাংকের আইনও কিন্তু আছে যে একজন ডাইরেক্টর মানে 10%-এর বেশি তার শেয়ার ধারণ করতে পারবে না। তো আমরা জানি যে আমাদের বিখ্যাত মাফিয়া এসলম সাহেব তো 7টা ব্যাংক নিয়ে গেছে। তাইলে আইন থাকলে কি হচ্ছে, বাস্তবায়ন যদি আমরা না করতে পারি, যারা চুরি করছে, যারা টাকা নিয়ে গেছে, আপনি তাদেরকে যদি টাকা দিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এটা আর পরবর্তী কোম্পানিগুলো মানে ভয় পেত। এবং দেখবেন যে বিমার দাবির সেটেলমেন্ট, কারণ বিমাটা করে কি একেবারে গ্রাম অঞ্চলের মানুষ, এই জন্য আমরা যদি তাদের ব্যাপারে যদি ফোকাসটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের মানে 90% কাজই হয়ে যাবে। তো এই জন্য সরকারকেও যে কোম্পানিগুলো রুগ্ন, সেটা রেন ভিত্তিক হোক, দরকার লাগে ওইখানে রেন দেখ, অথবা বন্ড চালু করুক, মানে বন্ড চালু করে আমাদের কোম্পানিগুলো বাধ্য করুক যে তোমরা এটা মানে এখানে তোমরা ইনভেস্ট করতে হবে, আইডিয়ার গ্যারান্টি দেখ অথবা এফআইডি গ্যারান্টি দেখ, তাহলে কিন্তু আপনার এই মানে এই ইমেজও বাড়বে এবং আমরাও এই আস্থার থেকে ফিরে আসতে পারবো এবং জিটিভিতেও আমরা কন্ট্রিবিউশন করতে পারবো। জনাব ইব্রাহিম হোসেন, আস্থা ফিরিয়ে আনার জন্য আইন সংস্কারের পাশাপাশি আর কি ধরনের কাঠামোগত বা প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি? জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আস্থা ফেরানোর জন্য আমরা কয়েকটা পদক্ষেপ নিতে পারি। আমার পূর্ববর্তী বক্তারা দুইজনেই কিছুটা বলেছেন, সেখান থেকে আমি রিক্যাপিং করি। আমাদের একজন বক্তা বলেছেন যে আফ্রিকার মতো দেশে 6 ঘন্টায় তারা হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম সেটেল করছে। আমাদের বাংলাদেশে উদাহরণ আছে যে একদিনের মধ্যে ক্লেম দিচ্ছে, লাইফে এই ধরনের উদাহরণ আছে। এখনকার এই ডিজিটাল যুগে আমরা এই মোবাইলের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারি, ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারি। সেক্ষেত্রে অন্য কোনো ফর্মালিটিজের দরকার নেই, গ্রাহকও নিশ্চিতভাবে টাকাটা পেয়ে যাবে। তো গ্রাহককে খুশি করার জন্য এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। না হলে আমি যদি খুব দুঃখ করে বলি তাহলে এরকম বলা যায় যে একসময় দেখা যাবে বিমা কোম্পানি থাকবে, আইন থাকবে, কিন্তু গ্রাহক থাকবে না। সুতরাং এই গ্রাহককে খুশি রাখতে হবে, এটা আমাদের বিমা সেক্টরে যারা আছি সকলের দায়িত্ব, ইজার কোম্পানিগুলোর আমরা যারা আছি সবার দায়িত্ব গ্রাহককে খুশি রাখা, তাকে ক্লেমটি পরিশোধ করা। এবং বিমা আইনে একটু আগে আমরা বলেছি 90 দিন, এগুলো অবশ্যই কমানো উচিত। নন লাইফে লাগতে পারে, তাও 90 দিন নয়, ওখানে আরও একটু সংস্কারের প্রয়োজন আছে আমি বলি। যেমন আইনে বলা আছে 90 দিনের বেশি দেরি করলে সেখানে 5% হারে একটা সুদ ধার্য করতে হবে, যেটা গ্রাহক পাবে। কিন্তু ওখানে একটু অস্পষ্টতা আছে, এই 5% কি মান্থলি, ইয়ারলি, এবং ওখানে কম্পাউন্ড না সিম্পল ইন্টারেস্ট, ওখানে স্পষ্ট নেই। সেগুলো স্পষ্ট করার জন্য আইনগত পরিবর্তন দরকার। আর প্রাতিষ্ঠানিক, যেটা বললাম যে সকল কোম্পানিকে প্রাতিষ্ঠানিক পরিবর্তনে ক্লেম কমিটি যদি থাকে, বোর্ডের কমিটি যদি থাকে, সেগুলোকে সংক্ষিপ্ত করে কিছু ক্লেম থাকবে যেগুলো সরাসরি দিয়ে দেওয়া যাবে, একেবারে একজনের হস্তক্ষেপে দিয়ে দেওয়া যাবে, সেগুলো কোনো ক্লেম কমিটির দরকার হবে না, বোর্ডেরও কোনো কমিটির দরকার হবে না। সুতরাং এই পদক্ষেপগুলো প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে নিতে হবে, কারণ গ্রাহক হচ্ছে সবার উপরে। এর বাইরে আমি যেরকম বললাম আইনগত কিছু সংস্কারের কথা বলেছি, সেগুলো নিতে হবে। সেগুলো নিলে এজেন্ট, আমাদের বিমা অফিস, গ্রাহক সকলের জন্য কল্যাণকর হবে। সেই জায়গাগুলো পরিবর্তন দরকার হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিবর্তন আমি মনে করি এই একটি, যে সকল কোম্পানিকে ছোট ছোট কমিটি থাকে, সেই কমিটিগুলোকে পরিহার করে কিছু ক্লেম আছে যেগুলো সরাসরি দিয়ে দিতে হবে। আর একটু যদি পরিমাণটা, ক্লেমের পরিমাণ বড় হয়, সেক্ষেত্রে কিছু ফর্মালিটিস থাকে, কিছু কাগজপত্র প্রয়োজন হয়, সেগুলোকেও সংক্ষেপ করতে হবে। সেই কাগজগুলো অনলাইন আনার ব্যবস্থা করতে হবে। আজকাল ইমেলের যুগ, অনলাইনের যুগ, আজকাল হোয়াটসঅ্যাপের যুগ, এইভাবে আনতে হবে। গ্রাহককে দ্রুত ক্লেম দিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে এই ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, এগুলো আমাদের নিতে হবে, এটি সময়ের দাবি, এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে জনাব সুলতানুল আবেদিন। দীর্ঘসূত্রিতা ও দাবি নিষ্পত্তির অনিশ্চয়তা বিমা খাতে আস্থা ফেরানোর বড় বাধা। নতুন আইন কিভাবে এই সমস্যার সমাধান করবে? বিমা শিল্পের সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এখন দাবি নিষ্পত্তি নিয়ে। দুইটা বিষয়, এক হলো দাবি নিষ্পত্তি করতে পারছে না, মানে ক্লেম দিতে পারছে না, আর দ্বিতীয় হলো দিলেও দীর্ঘসূত্রিতা করছে। এখন যদি আমি আসি যে দিতে পারছে না, সে তার জন্য তো আর দ্বিতীয় দীর্ঘসূত্রিতারও প্রশ্ন নাই, তার তো ফান্ডই নাই, তার ফান্ড নাই এটা। সুতরাং এই ফান্ডটা কোথায় গেল? আপনার আইদার ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে,
অথবা এখান থেকে তসরুফ হয়েছে সেইটাকে আইডেন্টিফাই করে বের করা। আসলে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, পাস্ট রেগুলেটর হিসাবেও আইন সংস্কার করার জন্য অপেক্ষায় থাকি আমরা, তাহলে কিন্তু এর সমাধান হবে না। কারণ জনগণ এত আইন দেখতে চায় না, জনগণ চায় তার সার্ভিস এবং সে চায় তার রিটার্ন। তার ক্লেমটা আজকের হলো 11 তারিখ নাকি 11/10/2025 তার পলিসিটা ম্যাচিউর করে গেছে। সে কিন্তু কালকেই এটা পাওয়ার জন্য প্রাপ্য। সুতরাং সে ওই আইনের আওতায় ওয়েট করতে চাইবে না, এবং যে কোম্পানি যত তাড়াতাড়ি এটা সেটেল করতে পারবে ওই কোম্পানির প্রতি কিন্তু আস্থা সৃষ্টি হবে। সুতরাং আজকের যে প্রসঙ্গ আসতেছে বারবার আইনের, আমি মনে করি, এটা ব্যক্তিগত ধারণা, আইনে কোনোখানে সমস্যা করে নাই। 30 দিন 90 দিন দিয়ে রাখছে, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেখানে যোগ্যতা নিয়ে প্রশ্ন, যে কোম্পানি প্রণোদিত হইয়া সে তাড়াতাড়ি দিয়ে দেবে সেই কোম্পানির জন্য কিন্তু ব্যবসা ভালো হবে। সুতরাং এটা কোম্পানির সেলফ রেগুলেশনে যাওয়া উচিত। সে ওই বীমা আইনের দিকে তাকাই না থেকে, আজকের তো কম্পিটিশন, আপনি দেখেন আপনার কতগুলি কোম্পানি, 82টা কোম্পানি, তাই না? সেখানে লাইফে 35টা কোম্পানি, 36টা কোম্পানি। এখন এর মধ্যে যদি কোনো একটা কোম্পানি খুব ভালো তাড়াতাড়ি সেটেল করে, সে কিন্তু ভাইরাল হয়ে যাবে, যে এখন তো ভাইরালের যুগ, যে ওই কোম্পানি একদিনেই সেটেল করে দিছে। আমি বলছি না যে সে কাগজপত্র না দেখে, না, কাগজপত্র এখন দেখা অনেক সহজ। এখন উনি আমার পূর্ববর্তী বক্তা তো বললেনই যে হোয়াটসঅ্যাপে এগুলি নেওয়া যায়, বা এগুলি আপনার টাকাটাও ট্রান্সফার করে দেওয়া যায়। সুতরাং এখানে আন্তরিকতার বিষয়, এখানে রেগুলেশন দিয়ে যে তাদেরকে শুধু আটকানো তা না, এখানে রেগুলেশন একটা কতখানি রেগুলেশন করবি, তাই না? এখানে 35টা এখন রিসেন্টলি আজকের পত্রিকায় আসছে, আজকের আমি দেখছি যে লাইফের ক্ষেত্রে, আমরা শুধু লাইফ নিয়ে আলোচনা করছি, নন লাইফের 92% ক্লেম আনসেটেলড। হ্যাঁ, তো এই সমস্ত নিউজ যখন যায়, জনগণের ইন্স্যুরেন্সের প্রতি আস্থা একেবারেই কমে যায়, একেবারেই না করেই তারা করতে চায় না। যেটুকু করে বাধ্যতামূলকভাবে, যেমন নন লাইফের কিছু প্রোডাক্ট আছে, এগুলো বাধ্যতামূলকভাবেই করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, ফায়ারের ক্ষেত্রে, লোন নেওয়ার ক্ষেত্রে, গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেখানে বাধ্যতামূলকভাবে তারা করে। তো সেখানে তারা ক্লেম, হ্যাঁ, তারপরে ক্লেম হলে তো ক্লেম পাইতেই পারে, কিন্তু লাইফ কিন্তু বাধ্যতামূলক না। সুতরাং একটা বাধ্যতামূলক না ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিকে আপনার দিকে টেনে আনা, সেখানে তো কনফিডেন্সটা আনতেই হবে তার সার্ভিস দিয়ে, তার যে কন্ট্রাক্ট, পলিসি হোল্ডারের সাথে তার যে চুক্তি, সেই চুক্তি বাস্তবায়নের মধ্যে দিয়ে। আমি বাদ দেই আইনের কথা, আইনের জায়গায় আছে, থাকুক, কিন্তু কোম্পানিগুলিকে, এবং এই কোম্পানিগুলি যে এইগুলি করবে, তার জন্য আজকের যে রেগুলেটরকে বলা হয় ওয়াচডগ ইন্টারন্যাশনালি, সে সবসময় দেখবে যে তার আন্ডারের যে কোম্পানিগুলি, সে সঠিকভাবে এগুলি পরিপালন করছে কিনা, কেন করছে না, কেন করতে পারছে না। আমি পারছে নাও আনছি, কারণ সে তার টাকা নাই, সে টাকা অন্যদিকে চলে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আজকে যেটা বলা হচ্ছে 30%-এর যে আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখা, এটার পরিমাণ বাড়াবেন কি করে? অনেকে তো এই 30%ই রাখে না, এবং যারা এই 30% রাখে না তারাই কিন্তু আজকে সমস্যায় পড়ছে। আপনি দেখেন, আপনি যদি এটার উপরে সার্ভে করা হয়, রিসার্চ করা হয়, তাহলে দেখবেন যে তারাই এখানে আর একটা বিষয় আছে, সেই প্রসঙ্গে আমি গেলে এটা দীর্ঘসূত্রিতা হবে আরও। এখানে সেখান থেকে যে রিটার্ন তারা পায়, সেটাতে তারা স্যাটিসফাইড হন না, এই জন্যে তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কমে যায়। ভালো কথা, তারপরেও তো 30%ও যদি থাকে, এখানে অ্যাকচুয়ারিয়াল ক্যালকুলেশনে 30%ও যদি তার একটা জায়গায় ফিক্স আপ থাকে গভর্নমেন্টের কাছে, তাহলে কিন্তু সে, কারণ ক্লেম তো একদিনে সব হয় না, শত শত ক্লেম তো একদিনে হয় না। ক্লেমেরও ডেটা আছে, ডেমোগ্রাফিক্যাল ডেটা আছে, যে 1000 জনে কয়টা ক্লেম হয়, এটা ডেটার উপরে সুতরাং এই ডেটা অ্যানালাইসিস এখানে হচ্ছে না, এখানে ইচ্ছা মতো কাজ হচ্ছে, হ্যাঁ, এবং ক্লেম ঠিকমতো দেওয়া হচ্ছে না, কারণ এই আস্থা নাই। এবং এই আস্থা যদি আরও কমতে থাকে, এই শিল্প আস্তে আস্তে, যতই আইন পরিবর্তন করেন, আইন পরিবর্তনের জন্য যতই আপনি সময় কালক্ষেপণ করেন, আপনি আস্তে আস্তে এই শিল্প রুগ্ন থেকে আরও রুগ্ন হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব এস.এম. নুরুজ্জামান, আইন বদলালেও যদি মানসিকতা ও ব্যবস্থাপনার সংস্কার না হয়, তাহলে কি সত্যি আস্থা ফেরানো সম্ভব?
আসলে মানে সত্যি আসলে এই যে 5ই আগস্ট 24-এ যে আমরা অভ্যর্থন হলো, তো সেখানে আসলে আমরা বিমা সেক্টর কি পেল? আমরা আসলে বিমা সেক্টরে মানে সেই উল্লেখযোগ্য কোনো কিছু যারা সাধারণ গ্রাহক প্রান্তিক অঞ্চলে তারা কিন্তু আসলে কিছু পায় নাই। তো এটা যদি আমরা এই আইনের দিতে যদি আমরা আইন করব, হয়তোবা সংসদে যাব, প্রবিধান করব, এটা জাস্ট সময় মানে পাস হবে। তো আসলে আমরা যদি দেখি যে যে কোম্পানিগুলো অ্যাসেট আছে, তো অ্যাসেটগুলো যদি আমরা বিক্রি করার একটা ব্যবস্থা আমরা করতে পারি। অ্যাসেট কিন্তু আছে, অনেক কোম্পানি অ্যাসেট আছে। আপনি যে 57%, এটা কিন্তু 50% যদি আমরা অ্যাসেটগুলো বিক্রি করে দিতে পারি, তাহলে 50% বিমার টোটাল 50% ক্লেম পরিশোধ করতে যেতে পারে। 2 নম্বর হচ্ছে যেই কোম্পানিগুলো আসলেই ক্লেম দিচ্ছে না, তাদের মানে সিকিউরিটি এক্সচেঞ্জকে রিকোয়েস্ট করে তাদের শেয়ারগুলো লক করে রাখা যাওয়ার দরকার, যে তারা যাতে শেয়ার বিক্রি না করতে পারে। আমাদের কিছু কোম্পানি শেয়ার বিক্রি করেছে, করার পরে দেখা যাচ্ছে যে যারা নতুন মালিকানা আসছে তারাও আইসা মানে বিমার টাকা দিচ্ছে না। তো তাহলে তারা শেয়ারটা কিনলো কেন? তারা এখন বলে যে এটা তো আগের তারা খেয়ে গেছে, আগের তারা এটা দেয় নাই। তো আপনি তো নতুনভাবে দায়িত্ব নিয়েছেন, এই জন্য এই বিষয়গুলো খুবই মানে ট্রান্সফারের ক্ষেত্রেও সচেতন হতে হবে। এই যে মানে এই হয়রানিত্বগুলো যদি আমরা ব্যান না হতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা যত আইনই করি আসলে এই গ্রাহকের সফলতা আসবে না। তো এই জন্য সচেতনতা বৃদ্ধি দরকার। এই জন্য সভা, সেমিনার, মানে স্টেক হোল্ডারদের সাথে আরও বেশি বেশি করে বসা দরকার, এবং আমরা তখনই এটার থেকে আসলে বেরিয়ে আসতে পারবে। যেহেতু এটার জন্য এফআইডিকে আসলে উদ্যোগ নিতে হবে। আমরা দেখি এই 5 তারিখের মধ্যে আসলে মাননীয় অর্থ উপদেষ্টা যেভাবে মানে ব্যাংকিংয়ের ব্যাপারে তার মানে মাথা ব্যথা, যেভাবে উনি শেয়ার মার্কেটের ব্যাপারে বিমার ব্যাপারে উনি কিছু বলছে কিনা আমারও জানা নাই। ওনাকেও এটাকে মানে নজর দেওয়া দরকার যে আসলে বিমাতে আসলে কি হচ্ছে। এটা একটা বিরাট ইস্যু। ইনভেস্টমেন্ট আসলে কোথায় করবে? তো বিমাতে যদি ইনভেস্টমেন্ট এটা করেছে, এটা লং টাইম হোক আর শর্ট টাইম হোক, তো এটাকে যদি আমরা ঠিকভাবে রিটার্ন না দিতে পারি, তাহলে এটা মানুষ মনে করবে যে এটা মাল্টিপারপাস মনে হয়, এটা মনে হয় MLM প্রতিষ্ঠান, এটা মনে হয় হাই প্রতিষ্ঠান। তাহলে এটাকে একই মানুষ মানে আগেও মনে করতো, এটা এখনও মনে করবে। তো এই জন্য আমরা মনে আইনও চেঞ্জ করা দরকার, এবং আইনের সাথে সাথে এটা যাতে প্রয়োগ হয় এবং এটাকে যাতে আরও বেশি আন্তরিকতা দেখানো হয়, তাহলে আমরা এটা সম্ভব যে আমরা এই বিমা দাবি সেটেল করতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিমা খাত মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকা একটি আর্থিক সেবা। আইন সংস্কার সেই আস্থা পুনর্গঠনের পথ তৈরি করতে পারে, কিন্তু প্রয়োগে যদি দুর্বলতা থেকে যায় তাহলে উদ্দেশ্য অপূর্ণই থেকে যাবে। গ্রাহকের স্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, দক্ষ জনবল তৈরি এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এই 4টি স্তম্ভেই টেকসই বিমা খাতের ভিত্তি গড়ে উঠতে পারে। আজকের আলোচনায় যে বার্তাটি উঠে এসেছে, আইন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুফল পেতে মানসিকতা ও আচরণেও সংস্কার আনতে হবে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।